কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার? না, ছাত্রলীগের মানে এস এম ফরহাদ বলে মানে এস এম ফরহাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরহাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেয়া যে এই হলো ইসলামী। আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেননি, আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে। না, উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে এস এম ফরহাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরহাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে। তাহলে যেটা ক্লিয়ার। এখন আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয় সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া ছিল, তাই না? ব্যাপারটা কিরকম? মানে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলন ছিল, সহসা আন্দোলন ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনে অনেক স্টেক হোল্ডার বিশ্ব ইসলাম ছাত্র শিবির ভূমিকা পালন করেছে, সেই হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, তাহলে এরকম ঘটনা বা দু চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে পরিষ্কার হয়ে গেছে যে কারা আসলো, এরকম কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন। ঠিক আছে, আমি সমন্বয় ছিলাম। ঠিক আছে, আমি সমন্বয় হওয়াটা যদি এই আন্দোলনে যে সমন্বয় হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু মঞ্জুর ইসলাম ভাই অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি জুড়ে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে চাইবে, ডিবেটের সোসাইটিতে ছাত্রলীগ না করে করতে হবে না। মানে আমরা যে 15 বছর আমরা কিন্তু জানি আর কি, সেইটা ওনারা দলের সিদ্ধান্ত করছে না ব্যক্তিগত সিদ্ধান্ত করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলের সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, তো ছাত্রলীগের সাথে সম্পৃক্তই ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তি অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পর্ক থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিউনিটি থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকে। ঠিক আছে, আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চেয়েছিলেন সেটা একটু শেষ করে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা? দর্শকরা সমান বিভাগে ভাগ হয়েছে, শতকরা 50% মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন, শতকরা 50% মনে করছেন যে ফেরাতে পারেননি। 69,000 দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন। এই আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে, আমি সেটা যদি একটু বলেন। জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন জনাব মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি। প্রশ্নটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি রিচার্ড অনেকগুলি কথা বলেছেন, আপনি নিজের থেকেই বলছিলেন যে একটা বিষয় আপনি রেসপন্ড করতে চান, মানে আমি বিষয়টা জানি না মানে কোন প্রসঙ্গে। জনাব রিচার্ড আসলে ক্যাম্পাসে রাজনীতি, লেজুর বৃত্তি, ছাত্র শিবিরের সাথে সম্পর্ক, সংগঠনের নানা বিষয়ে কথা বলেছেন। তাহলে আমরা আবার একটু রিচার্ড সাহেবের কাছে যাবো, আপনার যদি কোনো কিছু মনে হয়। যে আমি বুঝতে পারছি, যে আমি বুঝতে পারছি উনি অনেক কথাই বলছেন, 71-এর বিষয়ে আমি কথা বলেছি। 5 আগস্টের পরের উনি বলছেন 5 আগস্টের পর ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এই জাতীয় কথা বলছেন। আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল, এবং 5 আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে, যে স্পেসটা 5 আগস্টের আগে পাইনি। মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি, যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই। কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট, এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল, ওপেন ছাত্র রাজনীতি করেছে, এবং তাদের কার্যক্রমগুলা ধারাবাহিকভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া, আমরা যেহেতু মিডিয়াতে সেই এক্সেস পাই নাই, সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি, এটা আর কি।
আপনাকে সহোদর ছিল, কেউ কেউ হয়তো পরোক্ষ সহোদর ছিল। ফলে এই সহোদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাৎ, আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় সোচ্চার ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমাদের 72 সাল থেকে যে যাত্রাটা, জনাব রিচার্ড, এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন, একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন, কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ইয়ের সাথে এটা কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি? এক। দুই হচ্ছে যে আপনি এইমাত্র যেটি বললেন, সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন, নাহলে আমি এটা করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রে প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না, সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দাঁড়া করিয়েছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা ট্যাগিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো আওয়ামী লীগের উদযাপন বলে, এটা তো আওয়ামী লীগের প্রবলেম, তাই বলে তো অবশ্যই মুক্তিযুদ্ধটা সমস্যা সংকুল হয়ে যায় না, আওয়ামী লীগের প্রবলেম। অবশ্যই আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন, এই যে দুইটা উদযাপন, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে, তার প্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে। ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়। জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে, রাজনৈতিক দলগুলি, আওয়ামী লীগ জনগণ করে, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা, জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা, ইসলামী ছাত্র শিবির করে কিনা, আর দলগুলি, আর রাজনৈতিক দলগুলি, বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা, আপনার কাছে কি মনে হয়? এইবার তো আর আওয়ামী লীগ নাই, রাস্তায় থাকতে দিবে, এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখবো? এক। আরেকটা প্রশ্ন আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে 72-এর স্বাধীনতার যে মূল যে ঘোষণা, সেটা থেকে আইসে আবার সংবিধানে যে মূলনীতিগুলো আলাদা হলো, শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে, কিন্তু তারা কি সাংঘর্ষিক? তারা তো উল্টা জিনিস তো না। শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটার মধ্যে তো করলে তো আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি? একটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে 71-এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 71 যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের, সকলের লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগের বিনিময়ে, সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছে 72 সালে, যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা, যেটারই ধারাবাহিকতা গত ফ্যাসিবাদ। ফলে সেই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই বলতে পারি না সেই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের সংবিধান ছিল। ফলে মুক্তিযুদ্ধে বরঞ্চ যারা সত্যিকার আত্মত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে। ফলে আমরা এই 71 থেকে 24-এর এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব, এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব, যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয়, আমার ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, জনগণের অধিকার বাস্তবায়নের সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি সংবিধান নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করব, আপনি এইটাকে নিয়ে যদি একটু বলেন যে শিক্ষার্থীদের সাধারণভাবে আবার সাধারণ শিক্ষায় ফেরার ক্ষেত্রে মানে আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা ফিরবে কিনা? যদি আমরা গত সপ্তাহখানেক আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ফেডারেশন সহ ক্রিয়াশীল সকল সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা একটা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছিলাম এবং সেখানে আমরা নিজেরা একটা প্রচারপত্র তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে আমরা ছাত্রদের মধ্যে কাজ করছি। সেটার প্রধান নিয়ে ছিল সংঘর্ষকে না বলা, বিদ্বেষকে না বলা এবং ঐক্য এবং সম্প্রীতির একটি সংহতি স্থাপন করা।
সেক্ষেত্রে এটা সত্য যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে, এবং ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা সবসময় পাঠ করি, যেটাকে গত 15 বছর ছাত্রলীগ বিতর্কিত করেছে প্রবল ভাবে, সেটা আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সংগঠন, ছাত্র সমাজের যে ভূমিকা, সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবন ঘটিয়েছে। ফলে সেই জায়গা থেকে ছাত্ররা আজকে একটা শক্তি হিসেবে নিজেদেরকে দেখে, সেখানে একটা বিশৃঙ্খলা আছে, এটা আমরা বুঝি। সেক্ষেত্রে রাজনৈতিক সংগঠনগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তাদের সকলের সমন্বিত ভাবে এবং একই সাথে সরকারকেও আজকে উদ্যোগী হয়ে আমরা এই জন্য একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছি, যাতে আমরা একটা কাউন্সিল গঠন করে সেখানে সকল শক্তিগুলো, অভ্যুত্থানকারী সকল শক্তিগুলো যখন বিভক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন কিন্তু সব ছাত্ররাও তার ঐক্যবদ্ধ থাকার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়। আপনি জাতীয় ছাত্র কাউন্সিল, একটা ছাত্র কাউন্সিলের কথা বলছেন, আমি সংবিধান